হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। ভালো না থাকলে কিছু করার নাই, যাও গিয়ে মুড়ি খাও। চলো বেশি কথা বাদ দিয়ে গল্পে ফিরা যাক। সে যদি বাইরে খবর কেমনে দিবি লাশের কবর, আমারে জিগাইতেই হবে। যদি গো তার নয়ন ভাসে, চারিদিকে রাখবি নজর, সে যেন দেখতে না আসে। শাহনাজ বেগম ছুটে এসে আলবিকে জড়িয়ে ধরে হু করে কেঁদে উঠলেন। এসব কি বলছিস অভি? আমি এক মুহূর্তের জন্য ওর ভালোবাসা অনুভব করেছিলাম, মনে হয়েছিল আমি ওর ভালোবাসা পেয়ে গেছি। কিন্তু আমি ভুলছিলাম মা, ও কখনই আমাকে ভালোবাসেনি, একটুও না। কেন ভালোবাসলো না? আলভির বিলাপ শুনে এবার উর্মিলার চোখ জোড়া ভিজে গেল। আলভি কান্নাজড়িত কণ্ঠে হিসিয়ে বলে উঠলো, ওকে এনে দাও মা, এনে দাও। আমি আর পারছি না, আমি ওকে ছাড়া শেষ হয়ে যাচ্ছি। ড্রয়িং রুমের সোফায় বসে অলি আর রাবেয়া খাতরা কথা বলতে, সবকিছু এভাবে ওলটপালট হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। রাবেয়া খাতরা দীর্ঘশ্বাস ফেললেন। অলি আরিশের ছোট্ট ছোট্ট আঙুল ধরে খেলা করছে। আপাতত তার সম্পূর্ণ মনোযোগ আরিশের দিকে নিবন্ধিত। অলি, তোমরা আরো 2 দিন থেকে যেও। এবার অলি রাবেয়া খাতরার পানে তাকালো। না আন্টি, আমাদের কালকেই চলে যেতে হবে। নোমান ভাইয়া কিছুদিন আগে কাজে জয়েন হয়েছে। ও আচ্ছা। রাবেয়া খাতরা থামলেন কিছুক্ষণ, ফের বলে উঠলেন, অলি তোমাকে একটা কথা জানাতে চাইছি। তুমি কথাটা রায়াকে বলবে না কেমন? বলুন আন্টি, কি এমন কথা? রাবেয়া খাতরা আশেপাশে তাকালেন, তারপর অলির দিকে কিছুটা অগ্রসর হয়ে মৃত কণ্ঠে বলতে আরম্ভ করলেন, আগামীকালকে রায়াকে দেখতে আসবে। অলি চমকে গেল, বার এক চোখের পলক ফেলে কথাটার মানে বোঝার চেষ্টা করলো। রায়া আপুকে দেখতে আসবে মানে আপনি রায়া আপুর বিয়ের কথা বলছেন? রাবেয়া খাতরা হ্যাঁ বোধক মাথা নাড়লেন। হ্যাঁ, বিয়ের কথাই বটে। তাদের যদি রায়াকে পছন্দ হয় তাহলে কালকেই বিয়ে সেরে ফেলবেন। অলির কপালের চিন্তার ভাঁজ পড়লো। শুধু আপুকে পছন্দ হলেই বিয়ে দিয়ে দেবেন? আপুর তো তাকে নাও পছন্দ হতে পারে আন্টি। আর আপনি এত বড় ব্যাপারটা আপুর থেকে আড়াল করতে চাইছেন কেন? আরে ওকে বললেও রাজি হবে না। তুমি বলো, আমার একার পক্ষে কি সব দিক সামলানো সম্ভব? তোমার আঙ্কেল থাকলে একটা কথা ছিল। মেয়েটা এসব বুঝতেই চায় না। তাদের কথার মাঝে নোমান এসে বসলো। তাকে দেখে রাবেয়া খাতরা চুপ হয়ে গেলেন। বেলা 10:28। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রায়া। পরনে গাঢ় খয়েরি রঙের শাড়ি, সামনে বিচারকের ভঙ্গিতে বসে আছে পাত্রের পরিবার। রায়া এক পলক পাত্রের দিকে তাকিয়ে দেখলো, পাত্রের বয়স কম করে হলেও 45 হবে। আমার বলার আগের বউটা মারা গেছে। তয়া বউটা আপনাকে মাইয়ার থেকে দেখতে হতে ভালোই আসিল। কথাটা শুনে রায়ের শরীরটা কেঁপে উঠলো। রাইসিত চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো। শেষে তার মা একজন বিপত্তিক পুরুষের সাথে বিয়ে দিয়ে দায় সারা হতে চাইছে। তার চামড়ার রং একটু অনুজ্জ্বল বলেই কি তাকে এভাবে বানের জলে ভাসিয়ে দেবে? রায়া ঠোঁট চেপে বসে রইলো। এবার আর সে দ্বিমত পোষণ করবে না। যেই মা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি, তাকে কিছু বলার উচিতটুকুও নেই। তার চেয়ে বরং বানের জলে ভেসে যাওয়াটাই শ্রেয়। এরই মাঝে রিধি ছোট্ট আরিশকে কোলে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। কিছুক্ষণ যেতে আরিশকে খুঁজতে খুঁজতে অলি অনাকাঙ্ক্ষিত ভাবে ড্রয়িং রুমে সবার সামনে চলে আসে। সে ওয়াশরুমে গিয়েছিল। এরই মাঝে রিধি আরিশকে নিয়ে চলে এসেছে। এদিকে অলিকে দেখে পাত্রপক্ষের প্রত্যেকের চোখ চকচক করে উঠলো। অলিও তাদেরকে দেখে মাথায় ওড়না ঠিকঠাক করে নিল। পাত্র তো অদ্ভুত চোখে অলির দিকেই তাকিয়ে আছে। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অলি আরিশকে না নিয়েই উপরে চলে গেল। মাইয়াটা কেন ছিল আপা? মাইয়াটা আমার খুব পছন্দ হয়েছে। পাত্রের মায়ের কথাটা শুনে রাবেয়া খাতরা কিছুটা আশাহত হলেন। আমার বোনের মেয়ে, ওর নাম অলি। তারপর হৃদের কোলে থাকা আরিশকে দেখিয়ে বললেন, অলি বিবাহিত, বাচ্চাটা ওরই। পাত্রের মা অবিশ্বাসের সুরে আওড়ালেন, এইটুকুনি মাইয়া বিয়া হইয়া বাচ্চাও হইয়া গেছে। রাবেয়া খাতরা পিছলে হেসে বললেন, হ্যাঁ আপা, আপনারা ওর কথা বাদ দিয়ে বলেন রায়াকে পছন্দ হয়েছে কিনা। পাত্রের মা নিজের স্বামী আর ছেলের সাথে পরামর্শ করে জানালেন, আপনার মাইয়ারে আমাগর পছন্দ হয়েছে, তয় আমাগো একখান কথা আছে। রাবেয়া খাতরা নয় চড়ে বসলেন, নিশ্চিত এবার দেনা পাওনা নিয়ে কথা তুলবে। জি বলুন আপা। পাত্রের মা রায়ের দিকে এক নজর চেয়ে বললেন, বিয়ার পর লেহাপড়া করুন যাইব না। অত লেহাপড়া করলে স্বামীর সংসার দেখাশোনা করবো কখন? আর বাকি রইল দেনা পাওনা, ওইসব নিয়ে আপনারা ভাববেন না, আমাকে কিছুই লাগবে না। রাবেয়া খাতরা হেসে উঠলেন, আলহামদুলিল্লাহ। পাত্রের বাবা বললেন, তাহলে কথা তো ফাইনাল হলোই। আমাকে পোলা আবার কাজের সূত্রে ঢাকা যাবে, তাই বিয়াটা আজকে হলে ভালো হয় আপা। রাবেয়া খাতরা সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালেন। রায়ের দিকে এগিয়ে যেতে রায়া তাকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। রাবেয়া খাতরা নিজের ভাইকে ডেকে বললেন, যা গিয়ে কাজী সাহেবকে নিয়ে আয়। শুভ কাজ যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। এদিকে রুমে এসে রায়া আর নিজেকে সামনে রাখতে পারলো না, শব্দ করে কেঁদে উঠলো। তাকে কাঁদতে দেখে অলি এগিয়ে এলো। কি হয়েছে আপু, তোমাকে ওনারা কিছু বলেছে? রায়ার চোখ জোড়া মুছে হাসার চেষ্টা করলো। না গো অলি, ওনাদের আমাদের পছন্দ হয়েছে আর মামা কাজে আনতে গেছে, আজকে বিয়ে হয়ে যাবে। রায়া আবারও কেঁদে উঠলো। অলি তার কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে শুধালো,
কাঁদছো কেন আপু? বিয়ে তো সবাইকেই করতে হয় তাই না? আমাকে দেখো, আমিও তো আগে বলতাম বিয়ে করব না, কিন্তু আমার তো আরো আগে ভাগে বিয়ে হয়ে গেছে। রায়া হ্যাঁ পতক মাথা নাড়ালো, কিন্তু কান্না থামলো না। উল্টো কান্নাগুলো তলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। কি হয়েছে আপু, আমাকে বলো। তোমার কি পাত্র পছন্দ হয়নি? রায়া না বতক মাথা নাড়ালো। তুমি তো দেখছোই অলি, মানলাম আমার গায়ের রং একটু চাপা, তাই বলে মা আমাকে বৃত্তিক পুরুষের সাথে বিয়ে দিয়ে দেবে? তার উপর লোকটার বয়স 45 তো হবে। লোকটার চাহনি আমার ভালো লাগেনি, ইচ্ছা করছিল চোখ দুটো গেলে দেই। তোমার দিকেও কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়েছিল। এত কিছুর পরও আমি মেনে নিতাম, কিন্তু ওনারা আমাকে পড়াশোনাও করতে দেবে না। আমি কি করবো অলি? অলি এবার খারাপ লাগলো। হ্যাঁ, লোকটার তাকানো আমারও ভালো লাগেনি। আচ্ছা আপু, তোমার কি পছন্দের কেউ নেই? রায়া চোখ তুলে তাকালো। অলি জিভ দিয়ে ঠোঁট বিচিয়ে বলল, আমি বলতে চাইছি অনেকেরই তো বয়ফ্রেন্ড থাকে, তোমার সেরকম কিছু নেই? অলি রায়ার সামনে দাঁড়িয়ে আছে। রায়া হঠাৎ বসা অবস্থাতে অলিকে জড়িয়ে ধরলো, কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, না অলি, আমার সেরকম কেউ নেই। থাকলে তো আমি আগেই বিয়ে করে নিতাম, এতদিন বিয়ের প্রসঙ্গ এড়িয়ে দেখতাম না। আমি তো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, তাই এগুলো করার কথা ভাবিনি কখনো। কিন্তু আমার মা আমাকে নিজের পায়ে দাঁড়াতে তো দিলই না, উল্টো শেকল পড়াতে চাইছে। আমি কি করবো অলি, কি করব? রায়ের কথার মাঝেই দরজায় টোকা পড়লো। অলি ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতে দেখলো নোমান দাঁড়িয়ে আছে। মিসেস অলি, এনি প্রবলেম? নোমানের কণ্ঠ শুনে রায়া অলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। অলি নোমানের দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া দেখুন না, রায়া আপু বিয়ে করতে চাইছে না, কিন্তু আন্টি জোর করে তাকে বিয়ে দিতে চাইছে। নোমান অলির কথাটা গায়ে মাখলো না। মিসেস অলি, এসবের জন্য আমাদের হাতে সময় নেই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাড়িতে ফিরতে হবে। অলির কপালে ভাঁজ পড়লো, কিছুটা তেজি কণ্ঠে বলল, এসবের জন্য মানে কি? আমরা রায়া আপুকে এরকম পরিস্থিতিতে ফেলে রেখে কিভাবে চলে যাব? নোমান একবার রায়ের দিকে তাকাতেই দেখলো মেয়েটার মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। আমাকে যেতেই হবে, অ্যাডভোকেট হিসেবে এটাই আমার প্রথম কেস, আমি না যেতে পারলে কেসটা হাতছাড়া হয়ে যাবে। তো চলে যান আপনি, এমনি তো আমি এখন সুস্থ আছি, আমাকে আর মানবতা দেখাতে হবে না। অনেক করেছেন আমার জন্য, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। নোমান থমকে গেল, ভ্রুযুগল কুঁচকে বেশ কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে রইলো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে একা ফেলে রেখে চলে যেতে পারবো না, সেটা তুমিও খুব ভালো করেই জানো। আর আমিও রায়া আপুকে এরকম পরিস্থিতিতে ফেলে চলে যেতে পারবো না, সেটা আপনিও জেনে রাখুন ভাইয়া। অলি পুনরায় রায়ের পাশে গিয়ে বসলো। তুমি চিন্তা করো না রায়া আপু, তোমার বিয়েটা ভাঙার দায়িত্ব আমার। রায়া অশ্রু সজল চোখে অলির দিকে তাকায়। তুমি না হয় আজকে আমার বিয়েটা ভেঙে দিয়ে যাবে অলি, কিন্তু মায়ের মাথা থেকে বিয়ের ভূতটা আমি কিভাবে নামাবো? অলি ভাবনায় পড়ে গেল। রায়া ভুল কিছু বলেনি। রাবেয়া খাঁচার ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে মেয়ের বিয়ে না দিয়ে তিনি থামবেন না। নোমান চুপচাপ দাঁড়িয়ে অলির কর্মকাণ্ড দেখছে। এর মাঝে অলির সাথে তার চোখাচোখি হয়ে যায়। অলি অভিমানী সুরে বলে, কি হলো ভাইয়া, যাচ্ছেন না কেন? আপনার হাতে তো সময় নেই। নোমান একটা ছোট্ট শ্বাস ফেলে অলির পাশে এসে দাঁড়ায়। আমি তোমাকে রেখে যাচ্ছি না, কিন্তু যা করার একটু তাড়াতাড়ি করো, যেন বিকেলের আগে বাড়ি ফিরে যেতে পারি। অলি সরু চোখে তাকাতে নোমান মিনমিনিয়ে বলল, অনুরোধ করছি, বাকিটা তোমার ইচ্ছা। অলি কোনো কিছু না ভেবে বলে ওঠে, আমার ইচ্ছা তো করছে আপনার সাথে রায়াপুর বিয়ে দিয়ে দিতে। নোমান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা তার ফ্লাওয়ার কুইন, কি আজগুবি ইচ্ছা পোষণ করে। মাথা ঘুরছে, তবুও বল ছুড়েছে বলে মনকে সান্ত্বনা দিয়ে ঠায় দাঁড়িয়ে রইলো। অলি আবার শান্ত কণ্ঠে বলে উঠলো, নোমান ভাইয়া, আপনি যদি আমার আপন ভাই হতেন, আমি জোর করে হলো রায়া আপুর সাথে আপনার বিয়ে দিয়ে দিতাম। রায়া বলে উঠলো, অলি তুমি এসব কি বলছো? এ হয় না। তাছাড়া আমি বিয়ে করতে চাইছি না। তুমি বিয়ে না করে পারবে কি? তার চেয়ে নোমান ভাইয়াকে বিয়ে করে নাও, তাকে বিয়ে করলে তুমি পড়াশোনাও করতে পারবে। রায়া চুপ হয়ে গেল। নোমান আর সহ্য করতে পারলো না। দরজার দিকে এগিয়ে যেতে অলি পেছন থেকে বলে উঠলো, রায়া আপুকে বিয়ে করে নিন না ভাইয়া, অনুরোধ করছি। নোমান কাট কাট কণ্ঠে বলে উঠলো, এই কথাটা আর একবারও রিপিট করবে না মিসেস অলি। অলি এবার নোমানের সামনে এসে দাঁড়ালো। আপনি এভাবে বলছেন কেন ভাইয়া? বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, তাহলে আজকে কেন নয়? রায়া আপু খুব ভালো মেয়ে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রায়া আপুকে বিয়ে করলে আপনি ঠকবেন না। নোমান অলির দিকে তাকাতেই অলি লক্ষ্য করলো তার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করেছে। কি সমস্যা ভাইয়া, বলুন আমাকে। রেয়া আপু দেখতে কি অসুন্দর, গায়ে রঙে কি সবকিছু? সমস্যাটা তুমি বুঝতে পারবে না মিসেস অলি। তুমি যেখানে নিজের স্বামীকে বোঝনি, সেখানে আমি তো পরপুরুষ। আমার সমস্যাগুলো তুমি বুঝবে না, সেটাই স্বাভাবিক। অলি দুপা পিছিয়ে গেল। রেয়া উঠে এসে অলির উদ্দেশ্যে বলল, তুমি ওনাকে জোর করো না অলি। আমি ওনাকে জোর করবো কোন অধিকারে আপু? আমি জোর করছি না। কিন্তু উনি এটা কি বললেন? আমি আমার স্বামীকে বুঝিনি মানে কি? কি বুঝিনি আমি? নোমান ফের চলে যেতে নিলে অলি বলে ওঠে, দাঁড়ান ভাইয়া, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান, আমি কি বুঝিনি? নোমান উত্তর দিল না। একজন ছেলে আরেকজন ছেলের চোখের ভাষা বুঝতে পারে, সেও পেরেছিল। আলবি যে অলিকে কতটা ভালোবাসতো সেটা নোমান সেদিনই বুঝতে পেরেছিল, যেদিন সে প্রথম আলবিকে দেখেছিল। কিন্তু অলি আলবির সাথে এক ছাদের নিচে থেকেও বুঝতে পারেনি। পারলে কি আর এভাবে আলবিকে ছেড়ে নিজেকে গুটিয়ে নিত?
আপনি চলে যান ভাইয়া, আমি আর যাবো না আপনার সাথে। নোমান করবেন নেই দাঁড়িয়ে রইলো। আজকে আপনি যদি রায়া আপুকে বিয়ে না করেন তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? আমার মতো রায়া আপু বিপদগামী। আপনি আমাকে সাহায্য করতে পারলে রায়া আপুকে সাহায্য করতে পারবেন না কেন? সাহায্য করা আর বিয়ে করা এক নয় অলি। আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার আমার পক্ষে সম্ভব নয়। আর মজার ব্যাপারটা হলো আমার ভালোবাসার মানুষটিও আমি বিয়ে করতে পারবো না। মানে কি? আপনি তাহলে কি কখনোই বিয়ে করবেন না? নোমান নিনাবিধায় উত্তর দিল, না। অলি হাল ছেড়ে দিল। নোমানের সাথে ফাও কথা বলে লাভ নেই। অলি রায়ের দিকে তাকিয়ে দেখলো রায়া অশ্রুসিক্ত নয়নে নোমানের দিকে তাকিয়ে আছে। অলি খারাপ লাগলো। এভাবে রায়ের সামনে নোমানের সাথে এই বিষয় নিয়ে কথা না বললেই ভালো হতো। এরই মাঝে রাবিয়া খাজা আরিশকে নিয়ে রুমে ঢুকলেন। আরিশ কান্না করছে। অলি এগিয়ে এসে আরিশকে কোলে তুলে নিল। এ কি রায়া, তৈরি হসনি এখনো? নিচে কাজী সাহেবও চলে এসেছেন। অলি আরিশকে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করল, আন্টি, পাত্রকে আপনার পছন্দ হয়েছে? রাবিয়া খাজা অলির দিকে জিজ্ঞাসার দৃষ্টি নিক্ষেপ করলেন। না, মনে লোকটা বয়সে আপনার থেকেও বড় হবে আন্টি, সেজন্য বললাম আর কি। তাতে কি হয়েছে অলি? তোমার স্বামীও তো তোমার বয়সে তোমার থেকে অনেক বড়। তুমি কি সংসার করছো না? অলি থতমত খেয়ে গেল। আমার স্বামী বয়স বেশি নয় আন্টি, তার বয়স ঠিকই আছে, ওটা তার তুলনায় আমার বয়সটা একটু কম। যাক, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু ওনার আগের বউ নাকি মারা গেছে। আপনি আপুকে একটা বিধবার সাথে কিভাবে বিয়ে দিতে পারেন আন্টি? তার উপর লোকটার নজর ভালো না, আবার লেখাপড়াও করতে দেবে না। কাবে খাচ্ছা অলির কথায় কর্ণপাত করলেন না। এসব কোনো বিষয়ই নয়। আর নজরটা ঠিকই ছিল। কই, আমি তো তেমন কিছু দেখলাম না। পড়াশোনা করতে দেবে না এটা বড় কোনো ব্যাপার নয়। ওনারা বড় লোক আছে, ওর চাকরি করার প্রয়োজন পড়বে না। অলি আরো কিছু বলতে চাইলে রেয়া তাকে থামিয়ে দিয়ে বলল, অলি, আমার শাড়িটা একটু ঠিক করে দাও না। হ্যাঁ অলি, তুমি ওকে রেডি হতে সাহায্য করো, তারপর ওকে নিয়ে নিচে আসো। কথাটা বলেই রাবিয়া চলে গেলেন। আপনি বরং চলে যান ভাইয়া, আমি রায়া আপুকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নোমান গলা পরিষ্কার করে বলল, তো আমিও সাহায্য করতেই পারি ওনাকে পালিয়ে যেতে। আপনার সাহায্যের প্রয়োজন নেই। অলি এক হাতে রায়াকে জড়িয়ে ধরে বলল, তুমি চিন্তা করো না আপু, আমি আছি তোমার পাশে। প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নাও। রেয়া নাকে টেনে বলল, না অলি, আমি তেমনটা করতে পারবো না। আমি পালিয়ে গেলে আমার মাকে সবাই অপমান করবে। তোমরা আমার জন্য শুধু শুধু নিজেদের ভেতরে ঝামেলা করো না। আমার ভাগ্যে হয়তো এটা লেখাই ছিল। অলি এবার ভীষণ খারাপ লাগলো। নোমান নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। অলি একটা শ্বাস ফেলে পরকা পড়তে লাগলো। একটা মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবে না সে। সেই হিসেবে বিয়ের আগে চলে যাওয়া শ্রেয়। অলি রেডি হয়ে বের হতে দেখলো নোমান ড্রয়িং রুমে এক কোনায় দাঁড়িয়ে আছে। অলিকে হঠাৎ চলে যেতে দেখে রাবেয়া খাচ্ছা এগিয়ে এলেন। এ কি, এভাবে কোথায় চলে যাচ্ছ? অলি শান্ত কণ্ঠে বলল, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে আন্টি, আমাকে যেতেই হবে। অলি অপেক্ষা করলো না, কোলে থাকা আরিশকে নিয়ে এক নজর তাকিয়ে দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এরই মাঝে লক্ষ্য করলো নোমান তার পিছু পিছিয়ে আসছে। অলি থেমে গেল। আসবেন না। নোমান দ্রুত পায়ে অলির সামনে এসে দাঁড়ালো। এরকম করছো কেন? অলি উত্তর দিল না। পাশ কাটিয়ে হাঁটা ধরতেই নোমান ভুলবশত অলির হাত ধরে ফেললো। সামান্য স্পর্শতেই অলির শরীর শিউরে উঠে। যদিও নোমানের সাথে সাথেই তার হাত সরিয়ে দিয়েছে। বোঝার চেষ্টা করো, আমি বিয়ে করতে পারবো না। না কোন, আমি জোর করিনি, শুধু আমার পিছু পিছু আসবেন না। নোমান এবার বাধ্য হয়ে বলল, আচ্ছা আচ্ছা, বিয়ে করে নেব। অলির পা থেমে গেল। সত্যি করবেন? নোমানের গলা দিয়ে কথা বের হলো না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। অলি নোমানকে নিয়ে আবারও বাড়িতে ঢুকলো। তারপর সবার সামনে বাচ্চাকে উদ্দেশ্য করে বলল, রে আপু আপনাকে বিয়ে করবে না, আপনার চাহনি তার ভালো লাগেনি, আর সে পড়াশোনাও করবে। পাত্রপক্ষের সবাই ক্ষুব্ধ হয়ে রাবেয়া খাত্রার দিকে তাকালেন। আপা, এই মাইয়া এগুলা কি কয়? অলি, এসব তুমি কি বলছো? দয়া করে এসব বলো না। এবার যদি রায়ের বিয়েটা না দিতে পারি তাহলে আমি আর নিতে পারবো না। অলি রাবেয়া খাত্রার উদ্দেশ্যে বলল, রায় আপুর বিয়ে হবে, আজকেই হবে, আমার বন্ধুর সাথে হবে। অলি নোমানের দিকে ইশারা করতে রাবেয়া খাত্রার চমকে গেলেন। নোমানের মতো দেখতে শুনতে ভালো একটা ছেলে রায়াকে বিয়ে করবে ভাবতে তার মাথায় চক্কর দিয়ে উঠলো। দেখো অলি, এটা মজা করার সময় নেই, তুমি চুপ করে থাকো। তোমার একটা শ্বাস ফেলে বলল, মিস অলি যখন বলেছে আমি অবশ্যই রায়কে বিয়ে করব। তাতে কথাবার্তা শুনে পাত্রপক্ষেরা সবাই কয়েকটা বিশ্রী ভাষা প্রয়োগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। মনে প্রেমের বাতি চলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। রূপসা গুনগুন করছিল। এরই মাঝে ইয়াদ এসে তার সামনে দাঁড়ায়। তোর বাবা মা এসেছে, দেখা করবি না? রূপসার মাঝে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না। পূর্বের নেই সোফায় জড়সড় হয়ে বসে রইল। সবকিছু রেখে, আমার সোফাটা তোর এত পছন্দ হলো যে গতকাল থেকে এই পর্যন্ত সোফা থেকে নামলি না, একদম সোফার সাথে চিপকে আসিস। কেন বিয়ে করলে আমাকে? রূপসার কথার প্রেক্ষিতে ইয়াদ বলল, অবভিয়াসলি ভাইয়ার জন্য। দেখলে না সে কিভাবে ভয় দেখালো? মিথ্যা বলছো তুমি। সত্যি কি তাহলে তুমি আমাকে ভালোবাসো? ইয়াদ হেসে উঠলো। ভালোবাসি? কেমনে ভালোবাসি আমি? তুই ভাইয়াকে ভালোবাসতে, তাকে পাওয়ার জন্য কত কিছুই তো করলি। আমি কি তোকে পাওয়ার জন্য তার 1%ও করেছি? রূপসা উঠে বসলো। নির্লিপ্ত ভঙ্গিতে ইয়াদের দিকে তাকিয়ে রইলো। ইয়াদ চোখ সরিয়ে অন্যদিকে তাকালো।
তুমি আমাকে হেল্প করছো সেসব করতে। কেন করছো? কেন আমার সামনে ঢাল হয়ে দাঁড়ালে? অভি আমাকে মেরে ফেলতো, বাঁচালে কেন আমাকে? তুমি জানো না যে আমি অভিকে ছাড়া বাঁচবো না? ইয়া চুপ করে রইলো। প্রথম প্রথম ভাবতাম বোন বলে হেল্প করছো, কিন্তু কালকে এটা কি করলে? আচ্ছা, এইসব অভির সাথে মিলে তোমার করা কোনো ষড়যন্ত্র নয় তো? ষড়যন্ত্র? ষড়যন্ত্র করে তোকে বিয়ে করব? কেন রে? কেন তোকে বিয়ে করব? এত আয়োজন করে কি হয়েছে তোর মাঝে? ভাইয়া তামাশা দেখার জন্য আমাদের বিয়ে দিয়েছে। আমার সামনে তার ছেলে তাকে বাবা বলে ডাকবে, সে ডাক শুনে আমি জ্বলে পড়বো, সে দৃশ্য দেখে সে আনন্দিত হবে। তো গাইস, এই পার্টটা এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের সবাই আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে।